হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। এর আগের দিন আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ 367 পর্যন্ত সলভ করে নিয়েছিলাম। তোমরা ভালো করেই জানো, যেহেতু আমার চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করানো হচ্ছে, তাই সেই কারণের জন্য আমরা প্রথমে পরিবেশের চ্যাপ্টারের যত কোশ্চেন ছিল সমস্ত কোশ্চেন আমাদের সলভ করা হয়ে গিয়েছে। এবার আমরা অভিব্যক্তি এবং অভিযোজন স্টার্ট করেছি, এরপরে আমরা বংশগতি চ্যাপ্টারটি স্টার্ট করব এই ভিডিওগুলো শেষ হয়ে গেলে। তাই তোমাদেরকে বলছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে করে খুব শীঘ্রই আমার এই চ্যানেলটিও বড় হয়ে যায় এবং কি যে তোমাদের মতন আমি যেন আরও সবাইকে যেন হেল্প করতে পারি। তাই চলো তাহলে আমরা আজকে পেজ 391-এর প্রথম কোশ্চেনটি দেখে নিই। দেখো, বলা রয়েছে জীবন উৎপত্তির কেমোজেনি মতবাদ প্রকাশ করেন কে? বিজ্ঞানী মিলার, হ্যালডেন, ওপারিন নাকি ফক্স? তো তোমরা এটা খুব ভালো করে জানো, কেমোজেনি অর্থাৎ কি রাসায়নিক বিবর্তনবাদের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো এটি কে প্রকাশ করেছিলেন? কি বিজ্ঞানী ওপারিন কি এই মত প্রকাশ করেন। তারপর বলা রয়েছে মিলার এবং উরের পরীক্ষায় মিথেন, হাইড্রোজেন ও অ্যামোনিয়ার অনুপাত কি ছিল? তো তোমরা খুব ভালো করে জানো যে মিথেন ছিল 2, হাইড্রোজেন 1 এবং অ্যামোনিয়া 2 অনুপাতে ছিল, তাহলে 2:1:2। তারপর আমরা চলে আসবো 1.12 রোমান্থক ঘোড়া কাকে বলা হয়? তো রোমান্থক ঘোড়া বলা হয় আমাদের কাকে না, তো মেরি চিপ্পাসকে বলে থাকি আমরা রোমান্থক ঘোড়া, আর ইওহিপ্পাসকে বলা হয় উষাকালের ঘোড়া বা ডন হর্স বলা হয়। তারপর আমরা চলে আসবো 2.5-এ ডারউইন ড্যাশকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছিলেন। তো এটি কি ভেদ বা যেটাকে আমরা বলে থাকি প্রকরণ, সেটি কি তিনি প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছিলেন। তারপর নেক্সট কোশ্চেন দেখো, আদিম পৃথিবী ছিল জারণ ধর্মী। তো এটা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। তো তোমরা ভালো করেই জানো যে আদিম পৃথিবীর পরিবেশ ছিল কেমন? বিজারক ধর্মী, আর সেই সময় কোনো রকম মুক্ত অক্সিজেন কিন্তু পরিবেশের মধ্যে ছিল না। তারপর 2.23 প্রশ্নে বলা রয়েছে পায়রার চোখে কোন উপাদানটি তীক্ষ্ণ দৃষ্টিশক্তির জন্য দায়ী? তো তোমরা খুব ভালো করে জানো যে পায়রার চোখে কি থাকে? পেকটিন থাকে, যা কি করে দূরের জিনিস দেখতে সহায়তা করে থাকে। তাহলে আমাদের পেজ নাম্বার 391 কিন্তু কোশ্চেন সলভ হয়ে গেল। এবার আমরা নেক্সট পেজ চলে আসবো 418 পেজ। তাহলে প্রথম কোশ্চেনটি চলো দেখে নেওয়া যাক। শিম্পাঞ্জিদের উইডিপি থেকে খাদ্য সংগ্রহ করা যে ধরনের অভিযোজন তা হলো অঙ্গ সংস্থানিক, শারীরবৃত্তীয়, আচরণগত নাকি সবকটি? তো তোমরা জানো যে এটি কি আচরণগত কি অভিযোজন। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো যে শারীরবৃত্তীয় অভিযোজনের একটি উদাহরণ। তারপর আমরা চলে আসবো 1.12 প্রশ্নে। দেখো, বলা রয়েছে তিমির ফ্লিপার ও পাখির ডান। তোমরা শুনেই বুঝতে পারছো, ফ্লিপার তিমি কোথায় থাকে? জলে। পাখি কোথায় থাকে? ডাঙায়, মানে আকাশে উড়ে বেড়ায়। তাহলে দুটো যেহেতু আলাদা আলাদা জিনিস, তার মানে এদের কাজ এক্ষেত্রে কি এক নয়। তো কাজ যেহেতু এক নয়, তাহলে কি হয়ে যাবে? এটা সমস্ত অঙ্গ হয়ে গেল। তারপর আমরা চলে আসবো 2.4 প্রশ্নে, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, অর্থাৎ কি ব্যক্তিজনী জীবজনীকে কি পুনরাবৃত্তি করে। তো তারপর দেখো এখানটাতে কি কোশ্চেনটা দেওয়া রয়েছে যে এটির মতবাদটি কে প্রবর্তন করেন? তো এটি মতবাদ প্রবর্তন করেছিলেন কি বিজ্ঞানী আমাদের হেকেল। তো তাহলে এখানে হয়ে গেল। তারপর নেক্সট কোশ্চেন বলা রয়েছে যে যোগ্যতমের উদ্বর্তন শব্দটির প্রবর্তক হলেন বিজ্ঞানী চার্লস ডারউইন। তো এটি অবশ্যই সঠিক, তারই মতবাদ ছিল যেমন যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। তো এটি হয়ে যাবে সত্য। তারপর বলা রয়েছে কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসে অ্যানথ্রাকোসিস রোগ দেখা যায়। তো এটি কি হবে? এটিও হয়ে যাবে কি আমাদের সঠিক। তারপর দেখো নেক্সট কোশ্চেন যে 2.24 উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ জানতে চাওয়া হয়েছে। তোমাদের এই সমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ এবং নিষ্ক্রিয় অঙ্গ, এই জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তাই এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। তো এখানে যেটি কোশ্চেনে বলা রয়েছে যে উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে এখানে আমাদের
আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে, যে কালকাসুন্দার যেটা রয়েছে তো তার হচ্ছে কি স্ট্যামিনোডটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে পড়ছে। তাহলে আমাদের পেজ 418 সমস্ত কোশ্চেন সলভ হয়ে গেল। এবার চলে আসবো আমরা হচ্ছে পেজ 463-তে। দেখো বলা রয়েছে ঘোড়ার বিবর্তনে কোন ক্রমটি সঠিক সেটি লেখো। কি কি বলা রয়েছে তোমরা ভালো করেই জানো, সব থেকে নিচে অর্থাৎ হচ্ছে সব থেকে হচ্ছে একবারে পুরনো সেটা হচ্ছে কি ইওসিন যুগের হচ্ছে ইওহিপ্পাস। তাহলে কোন কোন অপশানে ইওহিপ্পাস আছে দেখো, সবগুলোতেই তো দেওয়া আছে, তাহলে নির্বাচন করা যাবে না এভাবে। ইওহিপ্পাসের পরে কে এসেছিল, মেসোহিপ্পাস। দেখো এখানে শুধুমাত্র বি এবং সি অপশানে ইওহিপ্পাসের পরে দেওয়া আছে মেসোহিপ্পাস, তাহলে এ আর ডি অপশান তো বাদ হয়ে গেল। এইবার দেখো মেসোহিপ্পাসের পরে কে এসেছিল, মেরিচিপ্পাস। বেশ, দুটোতেই তো সেম দেওয়া আছে। তারপরে দেখো প্লিওহিপ্পাস, ও আচ্ছা এখানে বি এবং সি দুটো অপশানই সেম দেওয়া রয়েছে, তো সুতরাং এখানে বি এবং সি দুটো অ্যান্সারই হবে, কারণ কি এটা হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে ওদের। যাই হোক, তারপর আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে 1.11 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে নিচের কোনটি সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য। সমসমস্ত মানে কি, তারা গঠনগত দিক থেকে কেমন হবে, একই হবে, এবং তাদের উৎপত্তি কেমন হবে, এক হবে। তাহলে দেখো তো অপশানে কি কি বলা রয়েছে, গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা, এটি ভুল। কারণ কি গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা কারা হয়, যারা সমবৃত্তীয় অঙ্গ। তারপর বলা রয়েছে কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক, এটি হতে পারে। দেখা যাক আর অপশনগুলো কি কি রয়েছে, তাহলে বুঝতে পেরে যাওয়া যাবে। উৎপত্তিগতভাবে ভিন্ন, এটি ভুল রয়েছে। অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটিও ভুল রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, যে কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক, এটি হচ্ছে সঠিক উত্তর। তারপর 1.12 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে পরিবেশের নানা ইঙ্গিতে প্রভাবের স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণকে বিভিন্ন ক্রিয়াকে সম্পূর্ণ করে থাকে, এটিকে কি বলা হয়ে থাকে। কি কি অপশানে দেওয়া রয়েছে, যে জনন, তারপর কি বলা রয়েছে বিবর্তন, পরিভ্রমণ না আচরণ, তো এটিকে বলা হয়ে থাকে আচরণ। তারপর 2.4 নম্বর প্রশ্নে বলা রয়েছে মাছের পাখনা আর হচ্ছে কি তিমির ফ্লিপার পরস্পরের ড্যাশ অঙ্গ। তার মাছের পাখনা আর তিমির ফ্লিপার কি করে, তাদের কাজ কি, কাজটা হচ্ছে কি করে না, তো দুজনেই হচ্ছে কি জলে হচ্ছে কি, যেহেতু দুজনেই জলে থাকছে এবার হচ্ছে তাদের কাজ হচ্ছে একই, তাহলে এটা হয়ে যাবে কি মাছের পাখনা এবং হচ্ছে কি তিমির ফ্লিপার, এটা হচ্ছে কি হয়ে যাবে আমাদের সমবৃত্তীয় অঙ্গ। তারপর দেখো বলা রয়েছে যোগ্যতমের উদ্বর্তন এর প্রবক্তা হলেন বিজ্ঞানী ল্যামার্ক, তো এটি ভুল, এটি কি হবে, যে যোগ্যতমের উদ্বর্তনের প্রবক্তা ছিলেন বিজ্ঞানী ডারউইন। তারপর 2.24 নম্বর প্রশ্নে দেখো বলা রয়েছে লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। তোমরা জানো লবণ মোচন বা লবণ ত্যাগ করে সুন্দরী গাছ পাতা ঝরানোর মাধ্যমে, তারপরে গাছের যে ছাল সেটা হচ্ছে কি তার মাধ্যমে করতে পারে, আবার হচ্ছে কি তাদের কাছে লবণ গ্রন্থি থাকে যেখানে কি করে গাছ সেই লবণটাকে সঞ্চয় করে রাখতে সাহায্য করে। তো তারপরে দেখো নেক্সট কোশ্চেন বলা রয়েছে যে নিচের বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। ফণী মনসার পত্রকণ্টক, রুই মাছের পটকা, অভিযোজিত অঙ্গ, পায়রার বায়ুথলি, তো এখানে কি হয়ে যাবে অ্যান্সার, অভিযোজিত অঙ্গের মধ্যে হচ্ছে পড়বে এই তিনটে জিনিসই। তাহলে আমাদের 463 পেজের সমস্ত কোশ্চেন কিন্তু শেষ হয়ে গেল। এবার আসবো আমরা নেক্সট 485 পেজ। দেখো বলা রয়েছে প্রাণ সৃষ্টির পূর্বে, অর্থাৎ প্রাণ যখন সৃষ্টি হয়নি তখন সে পৃথিবীতে যে গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না। এক্ষুনি তোমাদেরকে একটা কোশ্চেন করানোর সময় বললাম কে ছিল না, অক্সিজেন ছিল না মুক্ত অবস্থায়, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বি অক্সিজেন। তারপর বলা রয়েছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ, তো এটা হচ্ছে কার হয়ে যাবে। এখানে কি কি অপশনগুলো রয়েছে আগে দেখে নিই। দেখো বলা রয়েছে ল্যামার্ক, ডারউইন, মিলার নাকি হচ্ছে ওপারিন, তো এখানে হচ্ছে কি যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই মতবাদটি হচ্ছে কার হয়ে যাবে, বিজ্ঞানী ল্যামার্কের হয়ে যাবে। তারপর হচ্ছে কি নেক্সট কোশ্চেন 1.12 ক্যাকটাসের পাতা কোন অঙ্গের রূপান্তর, মূল, কাণ্ড, পাতা না ফুল, তো এটা তোমরা ভালো করে জানো, তোমাদের দেখেছো পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড, তো এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কাণ্ড রূপান্তর। তারপর হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটির লেখক কে ছিলেন।
কে এখানটাতে কে ছিলেন বলো তো তোমরা ভালো করে, তোমাদের মনে আছে নিশ্চয়। এটি হয়ে যাবে হচ্ছে কি আমাদের বিজ্ঞানী ডারউইন। আর বিজ্ঞানী ল্যামার্কের লেখা যে বইটি সেটির নাম হচ্ছে কি ফিলোজফি জুওলজিক। এরপর 2.10 নম্বর প্রশ্নে বলা রয়েছে সমসমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে। তাহলে সমসমস্ত অঙ্গ, তাহলে সমসমস্ত অঙ্গের এই জায়গাটা কিন্তু খুব গোলমেলে, কারণ কি অনেক সময় এই জায়গাটা ভুল হয়ে যায় যে সমসমস্ত অঙ্গ অপসারী না অভিসারী। তো এই জায়গাটাকে কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ আসে হচ্ছে অভিসারী অভিব্যক্তির ফলে, আর সমসমস্ত অঙ্গ আসে হচ্ছে অপসারী অভিব্যক্তির ফলে। তো তাহলে এটা হচ্ছে কি সঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে লাস্ট এই পেজের কোশ্চেন, বিবর্তনের ধারায় কোন প্রকার মেরুদণ্ডী প্রাণী প্রথম ডাঙায় আসে। তোমরা দেখবে যে বিবর্তনের যে মুখ্য ঘটনাবলী বা অভিব্যক্তির যে মুখ্য ঘটনাবলী বলে একটা ছক তোমাদের বইয়ে ভালো করে দেওয়া রয়েছে। সেখানে দেখবে যে পর পর কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো, তারপর কিভাবে ধীরে ধীরে জীবনের উৎপত্তি ঘটলো, এই ঘটনাগুলোর কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। তাই ওখানে দেখতে পাবে যে মেরুদণ্ডী প্রাণী বলতে গেলে উভচরটা কিন্তু সর্বপ্রথম আসে। তো এখানে হচ্ছে কি যে উভচরটা হবে মেরুদণ্ডী প্রাণী, যা হচ্ছে প্রথম ডাঙায় হচ্ছে বিবর্তন ঘটে। কারণ উভচর তোমরা জানোই যে দুই জায়গাতে অর্থাৎ জলে এবং ডাঙায় দুই জায়গাতেই বসবাস করতে পারে। তাহলে আমাদের এই পেজের সমস্ত কোশ্চেন কিন্তু সলভ হয়ে গেল। এরপর আমরা নেক্সট পেজ চলে আসবো 507 পেজ। চলো দেখে নেওয়া যাক কি কি কোশ্চেনগুলো রয়েছে। প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, মেরুদণ্ডী প্রাণীদের বিবর্তনের সব থেকে শেষে আবির্ভূত হয় যে পর্বটি সেটি হলো অ্যানিলিডা, আর্থ্রোপোডা, তারপর হচ্ছে একাইনোডার্মাটা, নাকি হচ্ছে মোলাস্কা। তো এখানে হয়ে যাবে আমাদের অ্যান্সার 507 পেজের যেটা 1.10 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হয়ে যাবে কি যে সর্বপ্রথম যেটি হচ্ছে সর্বশেষ সেটা হচ্ছে কি একাইনোডার্মাটা। তারপর 1.11 নম্বর যে প্রশ্নটি রয়েছে এক্ষেত্রে দেখো যে ঘোড়ার যে বিবর্তন সেইটা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এবার ঘোড়ার বিবর্তনের হচ্ছে সেম কোশ্চেন, সেই জন্য আমি এই কোশ্চেনটা আর নিয়ে আসিনি। তো এই কোশ্চেনটা তোমরা তো খুব ভালো করে জানো, প্রথমে আসবে ইওহিপ্পাস, সেখান থেকে আসবে মেসোহিপ্পাস, মেসোহিপ্পাস থেকে মেরিচিপ্পাস, মেরিচিপ্পাস থেকে প্লায়োহিপ্পাস এবং হচ্ছে কি ইকুয়াস। তো এইটা হচ্ছে কি ওদের যে বিবর্তনের যে ধারা সেইটা। তো তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে কি দেখো 1.12 নম্বর কোশ্চেন, নিচের কোনটি উদস্থৈতিক অঙ্গ। উদাহরণ কি এই অপশানে কি কি রয়েছে, স্পর্শেন্দ্রীয় রেখা, পটকা, বহিঃকর্ণ, লেজ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি যে পটকা হচ্ছে উদস্থৈতিক অঙ্গ। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো যে এক্ষুনি এই কোশ্চেনটা রিপিট হলো যে কালকা সুন্দর কোনটি হলো নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে কি বললাম, স্ট্যামিনোড। তারপর দেখো 2.10 নম্বর প্রশ্ন, কুমিরের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ থাকে। অবশ্যই এটি হচ্ছে সঠিক, তার কারণ হচ্ছে এটা হচ্ছে ব্যতিক্রমী, অর্থাৎ কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও, অর্থাৎ সরীসৃপদের ক্ষেত্রে যেহেতু 3টি প্রকোষ্ঠ হৃৎপিণ্ড থাকে, কিন্তু কুমিরদের ক্ষেত্রে হচ্ছে কি তারা সরীসৃপ হওয়া সত্ত্বেও তাদের কি কেমন থাকে, এদের থাকে হচ্ছে 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়। এরপর নেক্সট দেওয়া রয়েছে 2.23-এর হচ্ছে কি প্রকরণ কাকে বলে। তো তোমরা দেখবে তোমাদের বইয়ে দেওয়াই রয়েছে প্রকরণ কাকে বলে, প্রকরণ বা হচ্ছে ভেদ, যেটা তোমরা দেখবে যে বিজ্ঞানী হচ্ছে ডারউইনের যেখানে বিভিন্ন মতবাদগুলো দেওয়া রয়েছে সেই জায়গাতেই তোমরা পেয়ে যাবে যে ভেদ বা প্রকরণ কাকে বলে। তো এটা আর আমি বলছি না। নেক্সট হচ্ছে কি প্লিকা সেমিলুনারিস কি। তাহলে এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং, চলো জেনে নেওয়া যাক এটা কি হবে। তো এই প্লিকা সেমিলুনারিসটা কি, এটি হচ্ছে কি যে চোখের কোণে দেখবে তোমাদের একটা হচ্ছে ছোট মতন একটা মাংসল অংশ রয়েছে, তো সেইটিকে আমরা কি বলে থাকি, প্লিকা সেমিলুনারিস। তাহলে আমাদের এই পেজটির কোশ্চেনও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট পেজ, চলো দেখে নেওয়া যাক কি কোশ্চেনে রয়েছে। এবার আসছি হচ্ছে আমরা 528 পেজ। 528 পেজের প্রথম কোশ্চেনটি দেখো কি বলা রয়েছে। প্রথম কোশ্চেনে বলা রয়েছে 1.10, উত্তপ্ত তরল স্যুপ বা যেটাকে আমরা বলে থাকি গরম তরল স্যুপ মতবাদটি দেন কোন বিজ্ঞানী। তো এটা তোমরা ভালো করে জানো, এটা হচ্ছে বিজ্ঞানী হ্যালডেন দিয়েছিলেন এই মতবাদটি। তারপর হচ্ছে 1.11 নম্বর প্রশ্নে, হৃৎপিণ্ড 2টি অলিন্দ এবং হচ্ছে 1টি নিলয় দ্বারা গঠিত হয়। দেখো এই হৃৎপিণ্ড রিলেটেড কিন্তু পরপর এর আগের পেজেও একটা কোশ্চেন পেলাম, আবার
এখানে একটা কোশ্চেন। এবার বলেছি কি দুটি অলিন্দ এবং হচ্ছে একটি নিলয়। তাহলে দুটি অলিন্দ একটি নিলয়, তার মানে এটা নিশ্চয়ই উন্নত নয়। তার মানে এখানে সরীসৃপ এবং হচ্ছে কি সরীসৃপ বলছি, স্তন্যপায়ী তো কোনো অবস্থাতেই হবে না। তাহলে মাছ, ব্যাঙ এবং সরীসৃপের মধ্যে আমাদেরকে দেখতে হবে। তাহলে কি কি আমরা জানি কাদের ক্ষেত্রে এই হৃৎপিণ্ড দুটি অলিন্দ বিশিষ্ট হয়? না তো হচ্ছে দেখবে যে যখন তোমাদের এই যে ব্যাঙ রয়েছে, ব্যাঙেদের ক্ষেত্রে হচ্ছে কি দুটি অলিন্দ এবং হচ্ছে কি একটি নিলয় দ্বারা গঠিত। তারপর নেক্সট কোশ্চেন 1.12 বলা রয়েছে পায়রার বায়ুথলির সংখ্যা জানতে চাওয়া হয়েছে। 9 জোড়া, 10 জোড়া, 9টি না 10টি? তো দেখো এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন, যে অনেকে হয়তো জোড়া দেখে হয়তো অ্যান্সার করে দিতে পারে। যেহেতু 9 বলা রয়েছে, তো 9 জোড়া হবে না, 9 জোড়া মানে তো সেটা 18টা হয়ে গেল। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে 9টি। তারপর 2.5 নম্বর প্রশ্নে বলা রয়েছে মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা কোন বিজ্ঞানী ছিলেন? তোমরা পড়েছো মাইক্রোস্ফিয়ার, কোয়াসার্ভেট এগুলো। তো মাইক্রোসার্ভেটের প্রবক্তা হচ্ছে কি বিজ্ঞানী সিডনি ফক্স। তোমাদের বই দেখবে শুধু ফক্স লেখা আছে, কিন্তু বিজ্ঞানীর পুরো নাম হচ্ছে সিডনি ফক্স। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন 2.10 যোগ্যতমের উদ্বর্তন ল্যামার্কবাদের একটি প্রতিবর্ত বিষয়, এটি হচ্ছে সঠিক। তারপর বলা রয়েছে উষাকালের ঘোড়া কোনটি? দেখো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা কোশ্চেন করালাম, সেখানটাতে আমরা কি পেলাম যে রোমান্থক ঘোড়া। আর ঠিক তারপরে এখানে আরেকটি কোশ্চেন দেখো পাওয়া যাচ্ছে যে উষাকালের ঘোড়া। তো উষাকালের ঘোড়া কোনটা হয়ে যাবে? তো এই উষাকালের ঘোড়া বা যেটা হচ্ছে কি একবারে প্রাচীন কালের ঘোড়া, সেটি হচ্ছে কি ইওহিপ্পাস, বা এটাকে ইওহিপ্পাস, আর এটাকে আরেকটা নাম দেওয়া হয় ডন হর্স বলা হয়। তাহলে এই কটা আমাদের কোশ্চেন কিন্তু এই পেজেরও কোশ্চেন সলভ হয়ে গেল। তাহলে আজকে আমাদের এখানে এতদূর পর্যন্তই আমরা ভিডিওটি শেষ করে ফেললাম। এরপর দিন আমরা নেক্সট পার্টে বাকি যত কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেন কিন্তু সলভ করে ফেলবো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।